সুপ্রিয় এসএসসি এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই সুস্থ, সুন্দর এবং ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সুস্থ ও ভালো আছি। আমি তোমাদের গত বিজ্ঞান ক্লাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সেই অধ্যায়ের ধারাবাহিকতায় আজকে তার পরবর্তী কিছু অংশ নিয়ে আলোচনা করব। তখন পর্যন্ত তোমরা একটু মনোযোগের সহিত ক্লাসটি পর্যবেক্ষণ করো এবং পর্যবেক্ষণের সাথে সাথে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ বলবো তোমরা হাইলাইটস দিয়ে একটু হাইলাইট করে রাখবে। দেখো, এখানে আমরা মূল আলোচ্য কি বিষয় আছে এখানে? সিরাম, বিভিন্ন রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার কাজ, বিভিন্ন বয়সে মানব দেহে লোহিত কণিকার পরিমাণ। আমরা এখানে বিভিন্ন বয়সে মানব দেহে লোহিত কণিকার পরিমাণ, শ্বেত রক্তকণিকা এবং উহার প্রকারভেদ, অনুচক্রিকা রক্তকণিকা, এবং দেখো এখানে লোহিত রক্তকণিকার কতদিন পর্যন্ত আয়ুষ্কাল থাকে এবং এখানে ভ্রূণ অবস্থায় কত লাখ থাকে, শিশু অবস্থায়, পূর্ণবয়স্ক পুরুষের দেহে এবং পূর্ণবয়স্ক নারীর দেহে কি থাকে এবং আরবিসি কি, সেই জিনিসগুলো আমরা আজকে একটু জানবো। দেখো, প্রথমে সিরাম হচ্ছে রক্ত থেকে রক্তকণিকা এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরলটি রয়ে যায় তাকে সিরাম বলে। তাহলে আমরা বুঝতে পারলাম, রক্ত থেকে রক্তকণিকা এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরল পদার্থটি থেকে যায় তাকে সিরাম বলে। রক্ত জমাট বাঁধার পর যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস পাওয়া যায় তাকে সিরাম বলে। খেয়াল করছো তো, আমাদের রক্ত কণিকা অর্থাৎ রক্তরসের রক্তকণিকাগুলো সরিয়ে নেওয়ার পর যে হালকা হলুদ বর্ণের যে পদার্থটি থেকে যায় তার নাম হচ্ছে সিরাম। রক্তরস বা প্লাজমা, রক্তরসের অপর নাম কি? প্লাজমা। রক্তরস বা প্লাজমা এবং সিরামের মাঝে পার্থক্য হলো রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে, সিরামে সেটি থাকে না। তাহলে আমাদের রক্তরস বা প্লাজমা এবং সিরামের মাঝে পার্থক্য আমরা কি? রক্তরস এবং সিরামের মধ্যে পার্থক্য হচ্ছে রক্তরসে বস্তুটি জমাট বাঁধার প্রয়োজনীয় প্রোটিন থাকে। রক্তরসে কি থাকে? রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন থাকে, আর সিরামে সেটি থাকে না। তাহলে সিরামটা কি আমরা অবশ্যই বুঝে গেলাম। তাহলে রক্তরস থেকে রক্তকণিকা এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরলটি রয়ে যায় তাকে সিরাম বলে। অন্যভাবে যদি বলি তাহলে রক্ত জমাট বাঁধার পর যে হলুদ বর্ণের, যে হালকা হলুদ বর্ণের স্বচ্ছ তরল পদার্থটি থেকে যায় তাকে সিরাম বলে। তাহলে রক্তরস এবং সিরামের মধ্যে পার্থক্য হচ্ছে রক্তরসে রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন থাকে, আর সিরামে প্রয়োজনীয় প্রোটিন থাকে না। তাহলে আমরা সিরামটা আমরা বুঝে গেলাম। এখন দেখো, বিভিন্ন প্রকারের রক্তকণিকা অর্থাৎ রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে কি বলি? আমরা রক্তকণিকা বলি। রক্তরসের মাঝে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে রক্তকণিকা বলা হয়। তাহলে আমরা আগে রক্তকণিকার সংজ্ঞাটা জানলাম। আমাদের রক্তরসে ছড়ানো, রক্তরসের ভিতরে অর্থাৎ রক্তরসটা কি? একটা তরল পদার্থের মাঝে বিভিন্ন রকম ছড়ানো ছিটানো যে কোষগুলো থাকে তাকে রক্তকণিকা বলে। রক্তকণিকাগুলো প্রধানত কত প্রকার? 3 প্রকার। রক্তকণিকাগুলো কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে কি? অনুচক্রিকা রক্তকণিকা। তাহলে রক্তের প্রকার কয়টা? এটা অবজেক্টিভ কোশ্চেন আসবে, এখানে আন্ডারলাইন করতে পারো। আমাদের রক্তকণিকার সংজ্ঞার মধ্যে আন্ডারলাইন করতে পারো। তাহলে রক্তকণিকা কয় প্রকার? 3 প্রকার। কি কি? একটা লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা এবং শেষে তোমার হচ্ছে
অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। তাহলে লোহিত রক্তকণিকার ইংরেজি নামটা কি? এরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকার ইংরেজি নাম কি? লিউকোসাইট। এবং অনুচক্রিকার ইংরেজি নাম হচ্ছে থ্রম্বোসাইট। তাহলে আমরা এই তিনটা অনেক সময় অবজেক্টিভের মধ্যে আসতেও পারে। হ্যাঁ, লোহিত রক্তকণিকার ইংরেজি প্রতিশব্দটা কি, এবং শ্বেত রক্তকণিকার ইংরেজি প্রতিশব্দ কি, অনুচক্রিকার রক্তকণিকার ইংরেজি প্রতিশব্দটা কি, এরকম আমাদের ইংরেজি নামটাও জেনে রাখা দরকার। তাহলে দেখো, আমাদের এখন লোহিত রক্তকণিকা নিয়ে আলোচনা করব। এখানে লোহিত রক্তকণিকা, আমরা সিরামটা জানলাম, বিভিন্ন রকমের রক্তকণিকা। বিভিন্ন রক্তকণিকা মানে কি? তিনটা আর কি। হ্যাঁ, লোহিত, শ্বেত এবং অনুচক্রিকা। তাহলে লোহিত কণিকা হচ্ছে মানব দেহে পরিণত লোহিত রক্তকণিকা, দ্বি অবতল এবং চাকতি আকৃতির হয়। আমাদের যে মানব দেহের পরিণত লোহিত রক্তকণিকাগুলো কিরকম হয়? তা আমাদের বডিতে, আমাদের ব্লাড সার্কুলেশনের লোহিত রক্তকণিকা কিরকম হয়? দ্বি অবতল। এখানে খেয়াল করতে হবে, আমাদের দ্বি অবতল, দ্বি অবতল, অবতল এবং চাকতির মতো। হ্যাঁ, চাকতির মতো। এখন এখানে লোহিত রক্তকণিকাগুলো কি এরকম গোল গোল থাকে আর কি। এবং চাকতি এখানে তোমার এরকম থাকে। এটা অবশ্য লাল, আমাদের যদি লাল মার্কারি পেন দিয়ে আমরা করতে পারতাম তাহলে এগুলি আমাদের ভালো হইতো, লোহিত রক্তকণিকা। সম্পূর্ণটা কি লাল দিয়ে আমাদের লাল বর্ডার করে রাখবে কি। হ্যাঁ, লাল, যেহেতু রক্তটা কি আমাদের লাল দিয়ে আমাদের লাল সিগনেচার পেন বা লাল দিয়ে আমরা বর্ডার করে রাখবো। এতে হিমোগ্লোবিন নামে এক প্রকার রঞ্জক পদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণের হয়। অর্থাৎ এখানে কি আছে? তাহলে হিমোগ্লোবিনটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে লাল দেখায়। এজন্য এদেরকে কি বলা হয়? আরবিসি মানে কি? রেড ব্লাড সেল। এখানে আমরা দেখা এই হিমোগ্লোবিন থাকার কারণে, হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে লাল দেখায়। এই কারণে এদেরকে কি বলা হয়? আরবিসি। হ্যাঁ, আরবিসি। আরবিসি মানে কি? এখানে আমাদের অ্যাব্রিভিয়েশনটা দিয়ে দিয়েছি। আরতে রেড, বিতে ব্লাড, সিতে সেল। তাহলে কি হচ্ছে? পুরোটা রেড ব্লাড সেল। ঠিক আছে? আরবিসি মানে রেড ব্লাড সেল। তাহলে অন্যভাবে বলা যায়, লোহিত কণিকা প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টাকৃতির ও চ্যাপ্টাকৃত ভাসমান ব্যাগ, একটা কি চ্যাপ্টাকৃতির ভাসমান ব্যাগের মতো থাকে। এই কারণে লোহিত কণিকা অধিক পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে। একটা যেহেতু একটা থলি বা ব্যাগের মতো, তাহলে এই কারণে এই লোহিত কণিকাগুলো কি করে? আমাদের শরীরে যে আমাদের উজ্জীবিত রাখার মূল যে উপাদান হচ্ছে অক্সিজেন, সেই অক্সিজেন বেশি পরিমাণ সেটা বহন করতে পারে। তাহলে লোহিত কণিকাগুলো বিভাজন হয় না। এখানে মনে রাখতে হবে, লোহিত কণিকাগুলো কি বিভাজন হয় না। এই কণিকাগুলো সর্বক্ষণিকই অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হয়। তাহলে এই লোহিত কণিকাগুলো কোথায় উৎপন্ন হয়? অস্থিমজ্জার ভিতরে। আমাদের যে হাড় আছে, হাড়, লোহিত কণিকাগুলো বিভাজন হয় না। এই কণিকাগুলো সর্বক্ষণিকই অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হয়ে থাকে এবং উৎপন্ন হওয়ার পর রক্তরসে চলে যায়। এবং অস্থিমজ্জায় যে আমাদের এই কণিকাগুলো উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার পর কোথায় চলে যায়? রক্তরসে চলে যায়। মানুষের লোহিত কণিকার গড় আয়ু, অর্থাৎ মানুষের আমাদের দেহে যে রক্ত কণিকাগুলো আছে, সেই রক্ত কণিকাগুলোর মাঝে লোহিত কণিকার গড় আয়ু হচ্ছে কি 20 দিন, 120 দিন। এখানে দেখো, এখানে 120 দিন। এই লোহিত কণিকার গড় আয়ু কি 120 দিন, মানে কি 4 মাস। এই 4 মাস পরে এই সেলগুলো তোমার ড্যামেজ হয়ে যায় বা মরে যায়। তাহলে স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াসবিহীন হয়ে যায়। অর্থাৎ এই যে কাজটা করে, অর্থাৎ উৎপন্ন হয় কোথায়? তোমার অস্থিমজ্জায়। উৎপন্ন হয়ে কোথায় চলে আসে?
রক্তরসে চলে আসে। রক্তরসে চলে আসে অর্থাৎ এর আয়ু কতদিন থাকে? 120 দিন বা 4 মাস। এই আমাদের স্তন্যপায়ী প্রাণীরা, স্তন্যপায়ী প্রাণী মানে কি? অর্থাৎ যেসব প্রাণীরা তাদের বাচ্চাদেরকে দুগ্ধ পান করে সে সকল প্রাণীদেরকে স্তন্যপায়ী প্রাণী বলে। সেই স্তন্যপায়ী প্রাণীদের লোহিত কণিকাগুলো উৎপন্ন হওয়ার পর কি করে? রক্তরসে আসার পর কি করে? এরা নিউক্লিয়াসবিহীন হয়ে যায়। মনে রাখতে হবে, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের স্তন্যপায়ী প্রাণীদের লোহিত কণিকাগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসে যখন আসে তখন কি হয়ে যায়? আসার পর নিউক্লিয়াসবিহীন হয়ে যায়। অন্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এরকম ঘটে না। কিন্তু যে সকল প্রাণীরা স্তন্যপায়ী নয়, হ্যাঁ, অর্থাৎ মাতৃদুগ্ধ পান করায় না, সেরকম হাজার হাজার প্রাণী আছে, সে সকল প্রাণীদের বেলা এই ধরনের ঘটনা ঘটে না। তাদের ক্ষেত্রে নিউক্লিয়াস বিলীন হয় না, অর্থাৎ এদের লোহিত কণিকাগুলোতে নিউক্লিয়াস থাকে। অর্থাৎ এই মেরুদণ্ড প্রাণী, অন্যান্য যে প্রাণী আছে সে সকল প্রাণীদের ক্ষেত্রে লোহিত কণিকা গুলোতে কি থাকে? নিউক্লিয়াস থেকে যায়। লোহিত কণিকা প্লীহাকে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ করে। তাহলে দেখো, এখানে বিভিন্ন বয়সের মানবদেহে প্রতি ঘন মিলিমিটারে রক্তে গড়ে লোহিত কণিকার সংখ্যা ভিন্ন। অর্থাৎ আমাদের বিভিন্ন বয়সের, অর্থাৎ আমাদের টিস্যু, আমাদের ভ্রূণ অবস্থায় প্রতি ঘন মিলিমিটারে কি থাকে? কত এই কণিকার পরিমাণটা কত থাকে? এবং শিশু অবস্থায় কি থাকে? পূর্ণবয়স্ক থাকা অবস্থায় কি থাকে? এবং পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে কিরকম থাকে? এখানে দেখুন, আমাদের এটা খেয়াল রাখতে হবে, আমাদের বিভিন্ন বয়সের মানব দেহে প্রতি ঘন মিলিমিটারে রক্তে লোহিত কণিকার সংখ্যা ভিন্ন। তাহলে দেখো তো, এখানে ভ্রূণ অবস্থায় থাকে 80 থেকে 90 লাখ, শিশু দেহে থাকে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে থাকে 4.5 থেকে 5.5 লাখ, পূর্ণবয়স্ক নারীদের ক্ষেত্রে থাকে কি 4 থেকে 5 লাখ। তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের কি পড়লাম? লোহিত কণিকার ঘটনা পড়লাম। এখন দেখো লোহিত কণিকার কাজটা কি। লোহিত কণিকার কাজ দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। 1 নাম্বার মূল কাজ হচ্ছে কি? লোহিত কণিকাগুলো আমাদের দেহের প্রতিটি কোষে কি সে অক্সিজেন সাপ্লাই দেয়, সরবরাহ করে। অর্থাৎ সে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কি সাপ্লায়ার। কি সাপ্লাই করে? অক্সিজেন সাপ্লাই করে, সরবরাহ করে আমাদের। তাহলে লোহিত কণিকার মূল কাজটা 1 নাম্বার, সেটা কি করে? 1 নাম্বার হচ্ছে লোহিত কণিকার মূল কাজ বা প্রধান কাজ হচ্ছে দেহের প্রতিটি কোষে, অর্থাৎ প্রত্যেকটা সেলে কি করে? অক্সিজেন সাপ্লাই করে, সরবরাহ করে। তারপর এবং কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড টিস্যু দেহ থেকে ফুসফুসে বহন করে। আবার কি করে? কিছু মনে করো কি, এরা কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড শরীর থেকে, হ্যাঁ, টিস্যু থেকে সংগ্রহ করে কোথায় সরবরাহ করে? ফুসফুসে বহন করে নিয়ে যায়। হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ কাজ, হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল এবং ক্ষারের কি করে? সমতা রক্ষা করে, সমতা রক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করে। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে কি? 1 নাম্বার কাজ হচ্ছে এটা দেহের প্রত্যেকটা কোষে অক্সিজেন সরবরাহ করে এবং হিমোগ্লোবিনের সাহায্যে বস্তুর অম্ল ক্ষারের সমতা রক্ষা করে এবং কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড টিস্যু থেকে কোথায় কি করে? আমাদের ফুসফুসে সরবরাহ করে। তাহলে এখন আমাদের এই গেল আমাদের লোহিত কণিকার সমস্যা। এখন আসো দেখো আমাদের এখন কি আছে? লোহিত কণিকার পরে কি আমাদের শ্বেত রক্ত কণিকা নির্দিষ্ট আকারে হয় না। অর্থাৎ শ্বেত কণিকার নির্দিষ্ট কোনো আকার নাই। শ্বেত কণিকার কি নাই? নির্দিষ্ট কোনো আকার নাই। এগুলো কি হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। এগুলি কি নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। অর্থাৎ হিমোগ্লোবিন
এগুলো কি হিমোগ্লোবিন বিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। শ্বেতকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। তাহলে খেয়াল রাখতে হবে শ্বেতকণিকার গড় আয়ু কত? শ্বেতকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। শ্বেতকণিকার গড় আয়ু 1 থেকে 15, এন একটা অবজেক্টিভ এটাকে, হ্যাঁ, 15 দিন আমাদের মনে রাখতে হবে। তাহলে হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা ইংরেজিতে WBC বলে, অর্থাৎ শ্বেতকণিকার সংখ্যা কি, অর্থাৎ হিমোগ্লোবিন নাই, মানে কি এগুলিতে হিমোগ্লোবিন না থাকলে কি রক্তের আকার লাল হবে না। শ্বেত রক্তকণিকাগুলোতে হিমোগ্লোবিন না থাকার ফলে এদেরকে ইংরেজিতে কি বলে? WBC, অর্থাৎ WBC, অর্থাৎ W তে কি হোয়াইট, WHIT হোয়াইট, B তে ব্লাড, আর সি তে সেল। তাহলে কি বলা হয়? হোয়াইট ব্লাড সেল। এটা কিসের কারণে হয়? অর্থাৎ হিমোগ্লোবিন না থাকার কারণে এই কাজটা হয়। শ্বেতকণিকার সংখ্যা আরবিসি অর্থাৎ আরবিসি এর তুলনায় অনেক কম। তাহলে এই শ্বেতকণিকার সংখ্যা আরবিসি মানে কি রেড ব্লাড সেলের তুলনায় অনেক কম। এরা এমিবার মতো দেহের আকারের পরিবর্তন করে। এরা কি করে? এমিবার মতো দেহের আকারের পরিবর্তন করে। এই মানে কি ক্ষুদ্র একটা প্রাণী এদের আকারের পরিবর্তন করে ফেলে। তাহলে এরা আবার কি করে? নানান প্রক্রিয়ায় এরা জীবাণুকে ধ্বংস করে। শ্বেতকণিকা গুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে। রক্ত জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করে, অর্থাৎ রক্ত জালিকার প্রাচীর আছে সেটা কি করে ভেদ করে এরা টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে। দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে দ্রুত শ্বেতকণিকার সংখ্যার বৃদ্ধি ঘটে। মানব দেহের প্রতি ঘন মিলিমিটারে রক্তে 4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে। তাহলে অর্থাৎ মানব দেহে প্রতি ঘন মিলিমিটারে এর 4 থেকে 10,000 এর প্রতি ঘন মিলিমিটারে, হ্যাঁ, প্রতি ঘন মিলিমিটারে কি 4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে। তাহলে অসুস্থ মানব দেহে এর সংখ্যা বেড়ে যায়। অসুস্থ শরীরে কি এর সংখ্যা অনেক বেড়ে যায়। শ্বেত রক্তকণিকায় ডিএনএ থাকে। একটা জিনিস ডিএনএ থাকে, আমাদের খেয়াল রাখতে হবে। শ্বেত রক্তকণিকা একটা অবজেক্টিভ, শ্বেত রক্তকণিকায় ডিএনএ থাকে। ডিএনএ মানে কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে শ্বেত রক্তকণিকার আমরা একটু প্রকারভেদটা জানি। গঠনগতভাবে এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিতির অনুসারে শ্বেত রক্তকণিকা প্রধানত 2 প্রকার। আমাদের কি কি, অর্থাৎ গঠনগতভাবে ও সাইটোপ্লাজমে দানার উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে শ্বেত রক্তকণিকা 2 প্রকার। একটা হচ্ছে অ্যাগ্রানোসাইট, আর একটা হচ্ছে কি তোমার গ্রানুলোসাইট। একটা অ্যাগ্রানুলোসাইট আর একটা দানাবিহীন, একটা দানা যুক্ত। দানা বিহীনটাকে ইংরেজিতে আমরা বলবো অ্যাগ্রানুলোসাইট, আর দানা যুক্ত হচ্ছে গ্রানুলোসাইট। তাহলে অ্যাগ্রানুলোসাইট এবং গ্রানুলোসাইট আমরা একটু দেখব, পরে নেব। এখন আমরা চলে আসি অনুচক্রিকায় আর কি। তাহলে ইংরেজিতে এদেরকে প্লেটলেট বলা হয়। ইংরেজিতে অনুচক্রিকাগুলোকে কি বলা হয়? প্লেটলেট বলা হয়। এগুলো গোলাকার, ডিম্বাকার অথবা বড় আকারের হতে পারে। তাহলে অনুচক্রিকাগুলো কিরকম আকারে? গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে এবং অনেকটা আকারে বড় হতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণুটি, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু থাকে। তাহলে এখানে কি ইংরেজিতে এদেরকে কি বলা হয়? প্লেটলেট বলা হয়। এগুলো আকারে ডিম্বাকার, গোলাকার এবং আকারে বড় হতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমের কোষ অঙ্গাণুটি কি মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকে না। খেয়াল রাখতে হবে। শ্বেত অনুচক্রিকার সাইটোপ্লাজমে কি দানাদার, সাইটোপ্লাজম দানাদার এবং এই সাইটোপ্লাজমের ভিতরে কি কি থাকে?
মাইটোকন্ড্রিয়া থাকে, গোলজি বস্তু থাকে, হ্যাঁ, কিন্তু নিউক্লিয়াস থাকে না। অনেকের মতে অণুচক্রিকায় সম্পূর্ণ অণুচক্রিকা কি সম্পূর্ণ কোষ নয়, এগুলো অস্থিমজ্জা বৃহদাকার কোষের ছিন্ন অংশ। অণুচক্রিকার গড় আয়ু কি 5 থেকে 10 দিন, এদের আবার গড় আয়ু কি 5 থেকে 10 দিন। পরিণত মানব দেহে প্রতি ঘন মিলিমিটারে রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। এখানে কি আছে? অণুচক্রিকার রক্ত কোষের সংখ্যা প্রতি ঘন মিলিমিটার রক্তে 2.5 লাখ। অসুস্থ দেহে এদের সংখ্যা আরো বেশি হয়। তাহলে আমাদের অণুচক্রিকার বিষয়টা আমরা একটু জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা শ্বেত রক্তকণিকাগুলো জেনে গেলাম। অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা বা জমাট বাঁধানোতে সাহায্য করা, অর্থাৎ ব্লাড ক্লটিং। অর্থাৎ অণুচক্রিকার প্রধান কাজ হচ্ছে কি রক্ত জমাট বাঁধাতে সাহায্য করা। যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায়, তখন সেখানে অণুচক্রিকা সক্রিয় হয়ে ওঠে, অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে। এই পদার্থগুলো রক্তের প্রোটিন থ্রম্বনিক এ পরিণত করে। পরবর্তী পর্যায়ে রক্তরসে প্রোটিন ফাইব্রিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অণুচক্রিকার কাজও জেনে গেলাম। এর মূল কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে। যদি আমাদের কখনো শরীর কেটে যায়, রক্ত প্রবাহিত হয়, তখন সেখানে গিয়ে সে কিছু কাজ করে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে এবং রক্ত প্রবাহ বন্ধ করতে সে অনেকটা ভূমিকা পালন করে। তাহলে আজকে আমরা রক্তের 3টি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা, এই 3টার মোটামুটি আমরা জেনে গেলাম। আশা করি তোমাদের অনেক কাজে এসেছে। পরবর্তী ক্লাসে আমরা রক্তের সাধারণ কাজ, বিভিন্ন রক্তের গ্রুপ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ, সুন্দর এবং ভালো থাকো। সকলকে শুভকামনা জানিয়ে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।